প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত সাপ্তাহিক আয়োজন বিশেষ অনুষ্ঠান টিভিএন স্পেশাল। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন। আজকের অনুষ্ঠানটি ইন্ডিয়ার জাতীয় ইলেকশন যেটি হতে চলছে, শেষ হবে এই মাসেই, জুনের 6 তারিখে সম্ভবত, এবং এর ফলশ্রুতিতে এর প্রভাব বিজেপি সরকারের প্রতিপত্তির প্রতিষ্ঠা মাইনরিটি ইন্ডিয়াতে তাদের উপর কেমন পড়বে, তার পার্শ্ববর্তী দেশে কেমন এর প্রভাব পড়তে যাচ্ছে, এবং বিশ্বব্যাপী যেটি সর্ববৃহৎ ডেমোক্রেটিক কান্ট্রি বলে পরিচিত, তার ফলাফল আসলে কোন দিকে যাবে, এটি কি আশার আলো জ্বালাবে নাকি অন্ধকারে নিয়ে যাবে, আমাদের এই আলোচনা থাকবে। কিন্তু আলোচনার শুরুতেই কিছু তথ্য তুলে ধরা খুবই প্রয়োজন মনে করছি। আপনারা জানেন ভারতে ভোটারের পরিমাণ 969 মিলিয়ন, যেটি গতবারের ইলেকশন 2019 সালের ইলেকশনে ছিল 912 মিলিয়ন। যদি আমেরিকার সাথে কম্পেয়ার করি, আপনারা সবাই জানেন, অবহিত আছেন যে ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন হতে যাচ্ছে এবছর নভেম্বরে। সেখানে এলিজিবলের ভোটারের সংখ্যা মাত্র 170 মিলিয়ন। যে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন বা ভোট দান করেছেন ইতিমধ্যে এবং করে যাচ্ছেন, এটি একটি ক্রমাগত প্রসেস, খুব ডিফারেন্ট ফ্রম আমেরিকা, কারণ কয়েকটি ধাপে হয়ে থাকে। তাদের সামনে আছে 543টি সিট, আসলে সর্বমোট 545টি সিট। লোয়ার হাউস বলে পরিচিত, যেটিকে বলা হয় লোকসভা, আরেকটি আছে রাজ্যসভা। এখানে 543 জনকে তারা নির্বাচিত করবেন। 2 জন নির্বাচিত হবেন যিনি জয়ী হবেন তার মাধ্যমে, বাই দ্য কান্ট্রিজ প্রেসিডেন্ট। আমরা এই সমস্তই আলোচনা করব, এবং এর সাথে একটি জিনিস অত্যন্ত জরুরি, যেটা এই যে বিশ্বব্যাপী মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটিকে আমরা ফার রাইট মুভমেন্ট বলি, গ্লোবাল রাইজ অফ ফার রাইট মুভমেন্ট, অর্থাৎ চরম ডানপন্থীদের উত্থান। আপনারা জানেন ভ্লাদিমির পুতিন, তার সম্পৃক্ততা চরম ডানপন্থী গ্রুপের সাথে ইন রাশিয়া অ্যান্ড বিয়ন্ড। আপনারা আরও জানেন যে হাঙ্গেরির ভিক্টর অরব্যান, মারিন লে পেন ফ্রান্স, যিনি 40% ভোট পেয়েছিলেন 2022 সালের ইলেকশনে। দিজ আর অ্যালার্মিং সাইন্স, দিজ আর অল ফ্যামিলিয়ার কম বেশি, কিন্তু সামওয়াট কানেক্টেড। যদি আপনি মনে করেন যাদের কথা বললাম দে আর ব্যাড লিডার্স, দেন ইউ হ্যাভ ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মোদি, যিনি চ্যাম্পিয়ন করছেন ফার রাইট হিন্দু ন্যাশনালিস্ট পার্টি বিজেপি, যার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়াকে হিন্দু কিংডম অর্থাৎ ভারতীয় রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র পরিণত করা। মোদি ক্ষমতায় আছেন 2014 সাল থেকে, এবং ওপেনলি বলে আসছেন হিন্দু ন্যাশনালিস্ট সুপ্রিমেসিস আইডিওলজিস। স্কলার যারা আছেন বিশ্বব্যাপী তারা বলছেন ইটস আ ওয়ার্নিং সাইন ফর অ্যানাদার জেনোসাইড। Minorities such as Christians, Muslims, and even in Hindu Dalits, they are under greatest threat for their existence. কবে থেকে? যখন থেকে ইন্ডিয়া স্বাধীন হয়েছে 1947। আপনারা জানেন মোদী সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকেই মাইনরিটিদের উপর আক্রমণ চরম পর্যায়ে পড়েছে। অনেকে বলছেন স্কাই রকেটেড। দলিত, খ্রিস্টানস অ্যান্ড স্পেসিফিকলি টুয়ার্ডস মুসলিম লিঞ্চিং এর ঘটনা গেছে। ইয়েস, লিঞ্চিং, গাছে ঝুলিয়ে হত্যা করা। মুসলিম রুমার টু হ্যাভ ইটেন, কেন? গরুর মাংস খেয়েছেন তারা, কারণ গরু হিন্দুদের একটি খুব হোলি অ্যানিমাল। অনেক মুসলিমকে আছে কবিয়ে অর্থাৎ চাকু মেরে হত্যা করা হয়েছে। অ্যান্টাই মুসলিম স্লোগান দেওয়া হয়েছে যখন এটি করা হয়েছে বাই দ্য এক্সট্রিম প্রিস্ট, হিন্দু প্রিস্ট, যেটি রিপোর্ট এসেছে বিবিসিতে। অ্যান্ড অল দিস থিং যেটি বললাম সেগুলি একটি রুটিনে দাঁড়িয়ে গেছে এখন। কিন্তু বিশ্বব্যাপী খুব নড়াচড়া করতে দেখছি আমরা। বিশ্বব্যাপী বিভিন্ন গভর্নমেন্টের সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, যাকে আপনারা প্রায় দেখে থাকেন আমাদের এখানে এবং চিনে থাকেন, অনেক বছরের অভিজ্ঞতা। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। এবং আমাদের সাথে স্কাইপে আছেন সাউথ ক্যারোলাইনা থেকে প্রফেসর শফিকুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকেও। ওকে, অনুষ্ঠানের শুরুতেই আমি একটি একেবারে সাম্প্রতিক একটি বক্তব্য মোদির, সেটি তুলে ধরবো। সেখান থেকে আমি আপনাদের দুজনের রিয়াকশন শুনবো। চলুন সেটি আগে দেখে নেওয়া যাক। Addressing supporters in Rajasthan state, he referred to Muslims as infiltrators. এটি কোনো সারপ্রাইজ না, কারণ মোদি গভর্নমেন্ট যখন পার্টিতে আছেন, বিজেপি যখন থেকে দ্য ইনচার্জ অফ গুজরাট, দ্য বিজেপি ওয়াজ ইনচার্জ অফ গুজরাট, হরিফিক রাইট যেটা হয়েছিল 2002 সালে, এস্টিমেট বলছে 2000-এর মানুষ মারা গিয়েছিল এই সময় গুজরাটে। দিস ইজ অ্যান এস্টিমেট।
যার বৃহৎ একটি অংশ হচ্ছে মুসলিমস, এবং মেনি মুসলিমস ইন্ডিয়ান সিটিজেন্স ওমেন ওয়ার রেপ। আমি এই তথ্যটি তুলে ধরলাম। আমি এখন প্রথমেই শুনে নিব রিয়াকশন শফিকুর রহমান আপনার কাছ থেকে, তারপর আমরা সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছ থেকেও শুনবো। শফিকুর রহমান প্লিজ। ভারতে যে নির্বাচন হচ্ছে এটা একটা যে আন্দোলন, যে ন্যাশনালিজমের বা ভারতকে নাম্বার ওয়ানে উপরে নিয়ে আসার জন্য প্রচেষ্টা, মোদির যে প্রচেষ্টা, এবং তার ভেতরে যে হিন্দু রাষ্ট্র তৈরি করার যে প্রচেষ্টা, এটা একটা ডেমোক্রেসির বিরুদ্ধে একটা সাধারণ আন্দোলন আমি বলবো। ওদের দেশের ভেতরে যে ন্যাশনালিজম যে ফিলিং তৈরি হচ্ছে, এটা একটা বড় রকম সারা বিশ্বে যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, তার ভেতরে ভারতের আন্দোলনটা সবচেয়ে বড়। এই জন্য বলবো ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে সমস্ত পৃথিবীতে সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেটিক কান্ট্রির যে বেসিস, যে গণতন্ত্র, ভোটের অধিকার, জনগণের ভোটের অধিকার, সেই অধিকার থেকে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং সম্ভাবনা আমরা ভারতের ডেমোক্রেসির ভেতরে দেখতে পাচ্ছি। সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সমস্ত পৃথিবীতে একটা পরিবর্তন চলে আসছে। এটা আমরা সভ্যতার বিবর্তনে আমরা দেখতে পাই যে 100 বছর পর, 200 বছর পর সভ্যতার কিছুটা পরিবর্তন হয়। তো সারা পৃথিবীতে দ্বিতীয় যুদ্ধের পর থেকে যে ডেমোক্রেসি এবং সাধারণ মানুষের অধিকার এবং গ্লোবালাইজেশনের যে একটা বড় রকম মানে আন্দোলন এবং সাকসেসফুল আন্দোলন যেটা হয়েছে, যে এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে উৎপাদন, চাকরি বাকরি, কাজকর্ম, অর্থনীতি, রাজনীতি সব থেকে একদিকে ডেমোক্রেসি আর একদিকে ক্যাপিটালিজম, এই দুটো একসাথে করে যে উন্নতি হয়েছে গত প্রায় 70 বছরের উপরে বলবো, এবং যেখানে আমেরিকা লিডিং ওয়েস্টে এবং আমেরিকা লিডিং রোল প্লে করেছে, এর বিরুদ্ধে এই 70 বছর, প্রায় 100 বছরের মতো, এই সময় একটা জাতীয়তাবাদী আন্দোলনের চেষ্টা হচ্ছে। এখন জাতীয়তাবাদী আন্দোলন কেন হয় বা কিভাবে হয় আমরা যদি পৃথিবীতে দেখি, জাতীয়তাবাদী আন্দোলনের সবসময় একটা ভিত্তি হলো মানে ডিক্টেটরশিপ, একাকিত্ব, একজন রাজা বা একজন প্রধানের, রাষ্ট্রপ্রধানের বা একজন সরকার প্রধানের একটা বড় রকম অধিকার। তারা মনে করে যে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের জাতি অন্যান্য জাতির চেয়ে অনেক উন্নত, অনেক ভালো, এবং এইটা একটা ইডিওলজি হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মানে 1700 শতাব্দী থেকে আমরা দেখেছি। এর আগে ইতিহাসে আমরা কি দেখেছি, যে রাজা ছিল এবং মানে প্রধান, সরকার প্রধান ছিল, সবই ডিক্টেটোরিয়াল, এবং তারা তার বাবার, দাদার ছেলে, বাবার ছেলে, তার ছেলে, তার ছেলে সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবে। আমরা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন থেকে বের হয়ে এসে, ইন্টারডিপেন্ডেন্ট গ্লোবালাইজেশন থেকে বের হয়ে এসে, আমরা আমেরিকানরা অনেক ভালো অন্যদের চেয়ে, চায়না অন্যদের চেয়ে অনেক ভালো, রাশিয়া অন্যদের চেয়ে অনেক ভালো, হাঙ্গেরি, এই যে প্রচেষ্টা, কিউবা, কমিউনিস্ট কান্ট্রি, এই যে একটা ন্যাশনালিজমের আন্দোলন, এই আন্দোলনটা আমাদের ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে ক্ষতি করার একটা বড় রকম প্রচেষ্টা। এটা জাতীয় পর্যায়ে এসছে, এবং আমি যেটা বলছিলাম যে এর সাথে সাথে টেকনোলজি একটা বড় রকম ভূমিকা পালন করে। টেকনোলজি হওয়ার পরে এটা কিন্তু ডেমোক্রেসিকে অনেক হেল্প করেছে, হেল্প করছে এইভাবে যে সাধারণ লোকের ওপিনিয়নটা আমরা এখন ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে হাজার হাজার লোকের ওপিনিয়ন আমরা প্রতিদিন পাচ্ছি, যেটা ডেমোক্রেসির একটা ফান্ডামেন্টাল, একেবারে একটা মানে বেসিক একটা প্রসেস। জি। তো এই পর্যায়ে এখন এই ন্যাশনালিজম আন্দোলনটাকে নিয়ে মোদি এটাকে ব্যবহার করছে তার নিজের পার্সোনাল এবং তাদের ধর্মের ব্যবহারের জন্য। ন্যাশনালিজমের কতগুলো ভিত্তি আছে, একটা হলো ভাষা,
একটা হলো ধর্ম, একটা হলো তাদের ইউনিটি কমিউনিটি, একটা ক্লাস, এই ধরনের বিভিন্ন রকম ভিত্তি রয়েছে। মোদি যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে তার ধর্ম। ধন্যবাদ আপনাকে সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনার কাছে আমি যাব। আমরা বক্তব্যটি দেখছিলাম, অনেকেই বলছেন এটি বিতর্কিত একটি বক্তব্য, এটির মাধ্যমে উনি আবারও ভোটারদেরকে উস্কে দিচ্ছেন এবং মোদির যে হিন্দু মুসলিম ডিভাইডের যে পলিটিক্সটি আছে এইটির আশ্রয়ে উনি ফেরত গেছেন। এটি বলছেন মোদির অপোনেন্ট যারা আছেন তারা এই কথাটি বলছেন বারবার। এবং আমরা একই সাথে দেখছি মোদি ইজ হিউজলি পপুলার প্রাইম মিনিস্টার অ্যাট দিস টাইম ইন ইন্ডিয়া। কিন্তু এই যে হিন্দু মুসলিম ব্রিজ তো উনি তৈরি করেননি, বরঞ্চ এটি সেক্রেটারিয়ান ভায়োলেন্স উস্কে দিচ্ছেন বারবার। এবং মুসলমান ভোটারের সংখ্যা বলবো না, জনগণের সংখ্যা, ইন্ডিয়ান সিটিজেন্স 230 মিলিয়ন এই মুহূর্তে। এই যে বক্তব্যটি আপনি দেখলেন, এই বক্তব্যর আপনার রিয়াকশনটি আমি প্রথমে শুনবো। হোয়াট ডাজ ইট মিন? আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি এই বিশেষ আলোচনার ব্যবস্থা করেছেন। ব্যাপারটা এখানে পিওর অ্যান্ড সিম্পল। আমি আমার ফোকাসটা ডাইরেক্টলি ইন্ডিয়ার উপরে, মোদির উপর রাখতে চাই। সেটা হচ্ছে সেখানে মোদি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে সেখানে হিন্দুত্ববাদী, ভারতকে একটা হিন্দুত্ববাদী মেজরিটেরিয়ান রুলের মানে শাসন বহাল রাখা। এইটা হচ্ছে গত শতাব্দীর প্রথম দিকে ভারতে একজন হিন্দুত্ববাদী প্রবক্তা সাভারকার, তিনি এই ধরনের মানে হিন্দুরাই এখানে রুল করবে, অন্য যারা মাইনরিটি গোষ্ঠী আছে তারা হিন্দুদের কাস্ট সিস্টেমে 4টা আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রদের নিচে আন্ডার ক্লাস, এটা নো ক্লাসের মতো একেবারে মানবতার পর্যায়ে, তাদেরকে নমশূদ্র বলা হয়। নমশূদ্রদেরকে একটা সুন্দর নাম দিয়েছিলেন গান্ধী, হরিজন, গডস চিলড্রেন। যাই হোক, নমশূদ্র শ্রেণী মুসলমানদের মতো এরা নমশূদ্রদেরও নিচে থাকবে। তার মানে তারা ওখান তো আর কোথায় তাদের কোথাও জলে ফেলে দিতে পারবে না, ফলে তাদেরকে একেবারে মানবতার অবস্থা রাখা হবে। এই ধরনের একটা থিওরি উনি প্রচার করে গেছেন মানে সাভারকার। আজকে যে হিন্দুত্ববাদী ভারতে RSS হয়েছে, বিজেপি হয়েছে, এর আগে জনসংঘ ছিল, এরা ওই সাভারকারের থিওরিটাকে বাস্তবায়িত করা এবং এটা ইন্ডিয়ার মানে স্বাধীনতা সংগ্রামের সময়কার বড় নেতাদের মধ্যে একজন ছিলেন প্যাটেল। তো প্যাটেলকে ও প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। গান্ধী নেহরুকে প্রধানমন্ত্রী প্রস্তাব করা, তিনি আর হতে পারেননি, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। সেই প্যাটেল কিন্তু ভারতকে তখনই সাম্প্রদায়িক রাষ্ট্র করার তাঁর ইচ্ছে ছিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেটা করতে পারেননি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি এমন অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা সাভারকারের নীতির পক্ষে গিয়েছে। যাই হোক, গান্ধীকে এতটা হেট করেছে এই RSS এবং এই আজকাল বিজেপি পন্থীদের পূর্বসূরীরা যে এদেরই পূর্বসূরীদের একজন নাথুরাম গডসে, যিনি বিশ্বব্যাপী প্রশংসিত একজন মানবতাবাদী নেতা বলে পরিচিত, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে শুট করে মেরে ফেলেছে। এবং এখন এই বিজেপি ওয়ালারা তাদের, আপনি অনলাইনে গিয়ে দেখবেন, নাথুরাম গডসেকে রীতিমতো ছোটোখাটো গড বানিয়ে ফেলেছে। আর যে প্যাটেলের কথা বললাম, সাম্প্রদায়িক নেতা ছিলেন, তার পৃথিবীতে বোধহয় এক ব্যক্তি বিশেষের সর্বোচ্চ একটা বিশাল তারা মূর্তি তৈরি করে সেখানে রেখেছে। আর এখনকার যে প্রধানমন্ত্রী আপনি যেটা উল্লেখ করেছেন আপনার ইন্ট্রোতে, সেটা হচ্ছে তিনি গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সেখানে 2002 সালে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। তো সেই সাম্প্রদায়িক দাঙ্গায় প্রধানত মুসলমানরা আক্রান্ত হয়েছিল, তাদেরকে নির্বিচারে খুন করা হয়েছিল। 4 দিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় নাই। 4 দিন পরে তারপর সেটা প্রশমিত হয়েছে। তখন ভারতের পার্লামেন্টের একজন সদস্য, সিটিং সদস্য, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। তিনি বারবার বিভিন্ন মহলে ইনক্লুডিং মোদি ফোন করেছিলেন, তাকে উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি। এবং ওই ঘটনার উপরে, গুজরাটের ওই ঘটনার উপরে ভারতেরই নন্দিতা দাস নামে একজন বিখ্যাত অভিনেত্রী এবং অত্যন্ত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, তিনি পরবর্তীতে মুভিও করেছেন, তিনি ফিরাক নামে একটা অসাধারণ মুভি করেছেন
এবং সেটার ফিরাক মুভিতে তিনিই তো ডাইরেক্টর, সেটার প্রডিউসার, সেটার অধিকাংশ মানে অভিনেতা অভিনেত্রী কলাকুশলী প্রায় সবাই মুসলমান বলতে ছিলই না, এরা করেছেন। ফলে এমন বলা যাবে না যে ওটা মুসলমানদের দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্করভাবে সেখানে হত্যাকাণ্ড চালানো হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আপনি বা আপনার শ্রোতা দর্শকরা করতে পারে, ভারতের নির্বাচন নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? ওখানে যদি হয়েই যায় ভারত কি হবে সেটা, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে অন্যায় হলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা, সেটা নিয়ে আলোচনা করা, সমালোচনা করার অধিকার বিশ্বের সকল মানুষের আছে, এই একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা বাঙালি, বাংলাদেশের লোক, তারা পৃথিবীর যে দেশেই থাকি না কেন আমরা চাইব যে আমাদের উপমহাদেশ, সাউথ এশিয়া উপমহাদেশে শান্তি বজায় থাকুক। বিশ্বের পার্সপেক্টিভ আমি পরবর্তীতে আসছি। ওকে, ভেরি গুড। না, এই কথাটা বলি, জি, ভারত যদি অন্ধকারে নিমজ্জিত হয়, ভারতে যদি সাম্প্রদায়িক হানাহানি হয়, তিনি যেটা বললেন কংগ্রেস এবং ওই যে ইন্ডিয়া জোট, যেটা কংগ্রেস সহ যে জোটটা মোদির জোটের বিরুদ্ধে যারা ইলেকশনে ফাইট করছে, তিনি বলছেন তারা যদি উইন করে সমস্ত মানে সুযোগ সুবিধা মুসলমানদেরকে দিয়ে দেবে। তোমরা কি চাও এইটা তারা দিক? এবং চিঠি লিখে তার দলের লোকজনকে বলেছেন তোমরা সবাইকে বারবার রিপিট করে এটা বলতে থাকো। এইভাবে সাম্প্রদায়িকতা তিনি উস্কে দিচ্ছেন। এটার ভয় দুইটা, একটা তো ভারতের যে বিপুল সংখ্যক 140 কোটি লোকের ভিতরে প্রায় 25-26 কোটি সম্ভবত মুসলমান, তারা এবং অন্যান্য মাইনরিটিরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের জীবন বিপন্ন হবে। কেবল তাই না, এইটা যদি ভারতে আজকে সাম্প্রদায়িকতা উস্কে যায়, সেটার ফলে বাংলাদেশ, যেখানে আমরা চাই বাংলাদেশের কনস্টিটিউশনালি একটা সেকুলার রাষ্ট্র, এই সেকুলার রাষ্ট্র বজায় রাখার জন্য এইটা ভারতও সেকুলার থাকা আমাদের জন্য জরুরি। ওকে, আমি শুধু ইনিশিয়াল রিয়াকশনটা জানতে চেয়েছিলাম। আপনি অনেক বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন, কারণ অনেকগুলো কথা আপনি বলেছেন, প্রতিটি আসলে বিশদভাবে একটি করে ব্যাখ্যা করা প্রয়োজন এবং আলোচনায় আসার জন্য। কারণ অনেকেরই প্রশ্ন যেটি আপনি বললেন, ভারতে নির্বাচন হচ্ছে, সেখানে কে জয়ী হলো কে বিজয়ী হলো তাতে আমাদের কি যায় আসে এবং যায় আসে বলেই আজকের এই আলোচনা। অনেকেই মনে করছেন এবং ভীত সন্ত্রস্ত আছেন যে মোদী সরকার, বিজেপি সরকার যদি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়, তাহলে ইন্ডিয়ান মুসলিমস অনেকে আছেন যারা বিশ্বাস করেন যে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে সেকুলার ইন্ডিয়ান দেশটিকে, প্লুরালিস্টিক নেশন যেটি আছে এখন এই মুহূর্তে, এটিকে মেজরিটি রুল হিন্দু স্টেট বানাবেন এবং এটি হচ্ছে তার অন্যতম একটি লক্ষ্য। এবং সেটি কতখানি সত্য আমরা এখনো জানি না, কিন্তু তার যেই পদক্ষেপগুলো দেখছি সেটি সেই কথাই বলছে এবং বারবারই তিনি উগ্র হিন্দু জাতীয়তাবাদী আদর্শকে উস্কে দিচ্ছেন। হিন্দুত্ব নামে যেই কথাটি ছড়ানো হচ্ছে, বাই দ্য ওয়ে প্লিজ আপনারা কনফিউজ হবেন না, হিন্দুইজম ইজ গুড, নো প্রবলেম দেয়ার, হিন্দুত্ব নট সো মাচ। কেন সেটি আলোচনায় আসবো। আমি যাব প্রফেসর শফিকুর রহমান আপনার কাছে। এই যে ভয়টি অনেকে পাচ্ছেন, শঙ্কা প্রকাশ করছেন, আমরা সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছ থেকেও শুনছিলাম যে ইন্ডিয়া একটি সেকুলার নেশন, একটি প্লুরালিস্টিক নেশন, বিভিন্ন জাতি গোত্রের মানুষ এখানে থাকে, কিন্তু এটিকে বিজেপি স্পেশালি মোদি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চান। এটি আসলে কতখানি ভয়ঙ্কর এবং এটি কেন ভয়ঙ্কর, এটি আমি আপনার কাছে শুনতে চাবো। একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম, মাহমুদুল্লাহ সাহেব সুন্দরভাবে আলোচনা করেছেন যে ভারতের ভেতরের পিকচার। জিনিসটা হচ্ছে যে যখনই জাতীয়তাবাদের মানে ধারণাটা প্রকটভাবে দেশের ভেতরে, জাতির ভেতরে, মানুষের ভেতরে আসে, জাতীয়তাবাদ মানেই হচ্ছে আমি ভালো অন্যের চেয়ে, আমার রাষ্ট্রের বাইরে আমি আর যাব না, আমার দেশের বিরুদ্ধে, আমার জাতির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে আমি আর অন্য কাউকে কেয়ার করি না। এটা হচ্ছে জাতীয়তাবাদের একটা ভিত্তি। এখন এই ভিত্তি যদি স্ট্রং হয় পৃথিবীতে, যেটা অনেক দিন আগে, প্রথম মহাযুদ্ধের আগে ছিল, অন্যান্য সময় ছিল, 17 শতাব্দীর আগে ছিল, এটা ভয়ঙ্কর একটা ধারণা এবং এটা দেশের জন্য, ওই গ্রুপের লোকের জন্য
মোদির হিন্দুদের জন্য, ভারতের জন্য এটা হয়তো ভালো হতে পারে, তাদের চাকরি বাকরি, তাদের অর্থনীতি, তাদের খাওয়া পড়া, তাদের ধর্ম, তাদের মন্দির সবকিছু ভালো হতে পারে। কিন্তু তার দেশে যে অন্য সিটিজেন রয়েছে যারা মাইনরিটি, তাদের প্রতি যে সরকারের এবং রাষ্ট্রের একটা বড় রকম দায়িত্ব রয়েছে, সেটা ডেমোক্রেসির একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। সেই গণতন্ত্রে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট থেকে যদি সরকার সরে যায়, তখন তার গণতান্ত্রিক রেসপন্সিবিলিটি এবং মাইনরিটিদের প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার দায়িত্ব থাকে না। আমি দুটো একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে ভারত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে তারা বলছে যে আমরা তাড়াতাড়ি শিখ, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য গ্রুপকে তাড়াতাড়ি আমরা সিটিজেন করব, কিন্তু তার ভেতরে মুসলমানদের রাখা হয়নি। কিন্তু মুসলমানদের হচ্ছে ভারতের ভেতরে সবচেয়ে বড় মাইনরিটি। আপনি বলেছেন 230 মিলিয়ন লোক, 230 কোটির মতো মুসলমান এই 23 কোটি। জি, এখন সেখানে তাদের যে চাকরি বাকরি, কাজকর্ম, এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে মুসলমানদের যে ক্লাস বা মুসলমানদের ভেতরে কাস্ট বলে ওই রকম ধরন নাই ভারত হিন্দুদের মতো, কিন্তু আমাদের মধ্যে যেটা আছে সেটা হলো আত্রাফ, আশরাফ, আজলাফ এবং আরজাল। এটা মানে হচ্ছে আশরাফ হচ্ছে উচ্চ জাতি, যাদের অনেক টাকা পয়সা আছে, জ্ঞান আছে, শক্তি আছে। আজলাফ এবং আরজাল, আজলাফ হচ্ছে যারা কাজ করে, আর আরজাল হচ্ছে যারা মানে শক্তি ফিজিক্যাল কাজ করে। এখন এটা একটা বড় রকম আন্দোলন, অনেক মুসলমান লিডার নিচু হয়ে গেছে, তাদেরকে বলা হয় পাসমান্ডা। পাসমান্ডা হলো লেফট বিহাইন্ড পিপল, এটা হলো পার্সিয়ান শব্দ যার অর্থ হচ্ছে লেফট বিহাইন্ড পিপল। এখন এই মুসলমান লোকগুলো প্রায় 80%, তারা এই যে 230 মিলিয়নের কথা বলছে, তার ভেতরে 80% হলো নিচু জাতির বতন, অর্থাৎ মাহমুদুল্লাহ সাহেব যে বৈশ্য এবং শূদ্রর কথা বলেছেন, ওই ক্যাটাগরিতে ফেলে দিয়ে তাদেরকে এগ্রিকালচার ওয়ার্কার বাদে আর কোনো কাজ তাদের নাই। তারা ডোম, তারা ক্লিনার, তারা পরিষ্কার করে, তারা ফিজিক্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে এখানে। আজলাফ এবং আরজাল, আরজাল হলো সবচেয়ে নিচু জাত, যারা আনটাচেবলের মতো। যদি কোনো বড় হিন্দু তার কাছে যায়, তাকে গোসল করতে হবে, তাকে তার কাছে নেওয়া যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তাকে কাজ করা যাবে না, তার সাথে কোনো ব্যবসা বাণিজ্য কাজকর্ম করা যাবে না। এই যে মানে মুসলমানদের ভেতরে বৈশ্য এবং শূদ্রর কনসেপ্টগুলো, কাস্টের কনসেপ্টগুলো ঢুকিয়ে দিয়েছে, এবং এরা তো অত শিক্ষিতও না, ফলে এরা যে সারা পৃথিবীতে মুসলিম আন্দোলন কোথায় কি যাচ্ছে, কোথায় কি হচ্ছে, এরা তা জানেও না। জানে যেটা, সেটা হচ্ছে ভারতের সরকার এবং ভারতের মানে পলিসি এবং আইন মতো যেভাবে চলতে হচ্ছে, তাহলে তারা থাকতে পারবে না। এদের ভোটের অধিকারও নেই, এরা ভোট দিতে পারে না, কিন্তু তারা ভোটার, সিটিজেন হিসেবে তারা ভোটার। এখন 3-4-5টা স্টেটে এরা অনেক, মানে মেজরিটি না, অনেক বেশি নাম্বারে আছে। যেমন ইউপি, উত্তরপ্রদেশে অনেক আরজাল, এই যে নিচু জাতীয় মুসলমান, ওয়ার্কিং মুসলমান, এরা রয়েছে, এবং মোদি সেখানে গিয়ে বারবার ওই একই কথা বলছে যে মুসলমানদের অধিকার বড় করে দেওয়া হবে, সব সম্পত্তি দিয়ে দেওয়া হবে, কংগ্রেস এটা করবে। এই জাতিকে উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং বিহার এবং কেরালা, এই 4টা স্টেটে এই নিম্ন জাতীয় মুসলমান অনেক, ফলে এই 4-5টা স্টেটকে তারা টার্গেট করতেছে। কংগ্রেসের এই স্টেটগুলোতে কংগ্রেস লিড হতে পারে, এই আবার ফিরে আসতে পারে, এই ভয়ে মোদী সরকার এবং তাদের যে আন্দোলন, এই যে হিন্দুত্ব বা ভারত, সমস্ত ভারতকে হিন্দু বানিয়ে ফেলা,
এটাই হচ্ছে ডেমোক্রেসির এবং ন্যাশনালিজমের একটা বড় রকম কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ সময় নিয়ে যথেষ্ট সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। আপনি যেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি সিএএ নামে পরিচিত, আরেকটি আছে এনআরএ, দুটি আছে। আমি এই আলোচনার আরেকটু বিশদ যাব, কিন্তু যাওয়ার আগে আসলে এটির মধ্যে আছে কি, জিনিসটি কি, সেই বিষয়টি একটু দেখে আসা দরকার। চলুন দেখে নিই। The new amendment fast-tracks people from Afghanistan, Bangladesh and Pakistan. সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমি আপনার কাছে যাব। এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং আমরা জয়শঙ্কর, উনি কিছুদিন আগে আমরা শুনেছিলাম, বছর দুয়েক আগে, যে বাংলাদেশের থেকে যারা এসেছে আসাম বা ত্রিপুরা এই অঞ্চলে তাদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে, এরকম বক্তব্য আমরা শুনেছি। আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে সিটিজেনশিপ অ্যাক্ট আমরা যেটি দেখলাম কিছুক্ষণ আগে, এইটিতে আমি অনেকজনের সাথে কথা বলেছি, আমি একটি ব্রডকাস্ট শুনছিলাম সেদিন, এবং সেখানে বলা হচ্ছে যে এটা তো মুসলমানদের সাথে কিছু নেই, মুসলমান যারা এখানে বসবাস করছেন, যারা নাগরিক, তাদের কেন কিছু হবে? যাদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে নির্যাতিত মাইনরিটি, স্পেসিফিকলি মুসলিম, হিন্দু অ্যান্ড খ্রিস্টান, তাদেরকে আমরা সিটিজেনশিপ দিব। এবং একটি দৈর্ঘ্য আছে, 10 বছর 11 বছর একটি দৈর্ঘ্য, সেটিও কমে নিয়ে আসা হয়েছে। আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলুন যে জিনিসটা কি। মোটামুটি অনেকেই বুঝতে পারছেন, কিন্তু এটির মাধ্যমে বিজেপি কি করার চেষ্টা করছে এবং কেন? হ্যাঁ, এটা একটা বৈষম্যমূলক নীতি। সেটা হচ্ছে যে অন্যান্য দেশের নিগৃহীত জনগোষ্ঠী তারা যদি ভারতে আসে, আশ্রয় গ্রহণ করতে চায়, তখন হিন্দু মানে মুসলমান ছাড়া অন্য যারা আসবে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে একটা সিস্টেমের মাধ্যমে, কিন্তু মুসলমানদেরকে ওই সুযোগ দেওয়া হবে না। এই কারণে, এই যে বৈষম্যমূলক নীতির কারণে। আদারওয়াইজ মানে অন্যান্য মুসলমান দেশ থেকে ভারতে বিপুল সংখ্যক লোক যাবেও না, কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ বা অন্যান্য মুসলিম প্রধান কান্ট্রি থেকে হয়তো মাইনরিটিরা মানে কিছুটা গৃহীত হয়ে সেখানে যেতে পারে। এবং এইটা কিন্তু ওই বৈষম্যমূলক নীতির ওদেরকে অগ্রাধিকার যে প্রেফারেন্স দেওয়া হচ্ছে একটা রাষ্ট্রের নীতিতে, এটা আপনি অন্য যে আইনের কথা বলছেন সেটা আরেকটা, সেটা হচ্ছে এনআরএ, হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন। এই যে ন্যাশনালিটি রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে করা হচ্ছে কি, ভারতে যে ধরা যাক যতজন আছে তারা ঠিক সেই দেশের সত্যি সত্যি নাগরিক কিনা এইটা পরীক্ষা করে দেখবে ভারত সরকারের লোকেরা, কর্মচারীরা। যে এইখানে সমস্যা হচ্ছে যে ভারতে এই যারা, এই একটু আগে আপনি মোদির যে বক্তৃতা শোনালেন সবাইকে, সেখানে বলা হচ্ছে যে ইল্লিগাল কথাটা বলা হয়েছে, ব্যাপারটা বুঝছেন ওনার। তাহলে মুসলমানরা অনুপ্রবেশকারী, ভারতে যে মানে অধিবাসী কাদেরকে দিয়ে দেবে? মুসলমানদেরকে। কারা তারা? অনুপ্রবেশকারী। তার মানে তাদের ভাষায় ভারতে যে ইনফিল্ট্রেটার, অনুপ্রবেশকারী। তাই ইনফিল্ট্রেটার, যারা ইনফিল্ট্রেটার আছে মুসলমান ভারতে, যারা একেবারে বংশ পরম্পরায় জেনারেশন থেকে, বহু জেনারেশন থেকে মুসলমান, তারাও এখন ওই ইনফিল্ট্রেটারের পর্যায়ে পড়ে গেছে। তার মানে পুরো মুসলমান সম্প্রদায়কে ইনফিল্ট্রেটার, বহিরাগত বলে ধরে নেওয়া হচ্ছে। এইটা ওই বৈষম্যমূলক নীতি সেটা। এবং যখন এই সুমারিটা করা হবে, পরীক্ষা করবে সুমারির লোকরা, যে তখন ধরা যাক কারো কাছে সিটিজেনশিপের কাগজ চাই, এখন বিজেপির লোকরা যখন সুমারি করতে যাবে ওর কাগজটা ছিঁড়ে ফেললো। রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটা হয়েছে, রোহিঙ্গারা 1988 সালের আগে পর্যন্ত বার্মার নাগরিক ছিল, পরবর্তীতে নাগরিকত্বের অধিকার তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তুলে নেওয়া হয়েছে। ভারতে এখন মুসলমান তার দলিল দস্তাবেজ দেখালো, দলিলটা ছেড়ে ফেলা হলো। কি করবে সে? কোথায় যাবে? পুলিশ, সরকার, ম্যাজিস্ট্রেসি সব তো মানে বিজেপির কন্ট্রোলে থাকবে। তো তখন সে প্রমাণ করতে পারবে না সে ভারতের নাগরিক কিনা, কতদিন থেকে ছিল, কিচ্ছু না। ফলে ভারতের সমস্ত মুসলমান জনগোষ্ঠী এখন একটা কথার মাধ্যমে, একটা নীতির মাধ্যমে সে কি হয়ে গেল? বহিরাগত হয়ে গেল, অনুপ্রবেশকারী। আপনার মনে আছে এই ধরনেরই একটা ব্যবস্থার মাধ্যমে আসামের 2 কোটির বেশি লোককে অবৈধ বলে ডিক্লেয়ার করেছে আসাম সরকার, যে ওরা আসামি না। এর ভিতরে 1 কোটির বেশি মুসলমান। তো এখন মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে এরা সব বাংলাদেশ থেকে আগত, এই বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশের গলার উপরে এদেরকে চাপ দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে
ওদের কথা মতো ভারতের দাবি মতো না চললে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য পটভূমি তৈরি করে রেখেছে। তারপরে হচ্ছে পুরো ভারতের যে 23 কোটি বা 25 কোটি, কোনো কোনো হিসাবে 26 কোটি মুসলমান সে দেশে, সংখ্যাটা যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে 4 কোটির মতো মুসলমান, এদের অধিকাংশকে ওই অনুপ্রবেশকারী তো একটা ভাষা, অন্য ক্ষেত্রে তার ভাষা, কিন্তু এমনিতেই এদের অধিকাংশকে বলা হচ্ছে এরা বাইরে থেকে ইল্লিগালি ভারতে এসছে। তো ইল্লিগালি আসলে পশ্চিমবঙ্গের ওই 4 কোটি সহ এদের অধিকাংশ আবার বাংলাদেশ থেকে এসেছে বলা হচ্ছে। ফলে ভারতের এই 23 বা 25 কোটির ভিতরে অর্ধেকের বেশি যদি অনুপ্রবেশকারী ইল্লিগাল হয়, তার 90% বাংলাদেশি হয়। আপনি বুঝতে পারছেন কি করে রাখছে তারা? 10 কোটি লোকের মতো লোককে, ভারতীয় লোককে, জেনুইন লোককে ঠেলে দেবে বাংলাদেশে, যাতে বাংলাদেশ মাথা তুলে না দাঁড়াতে পারে, এই এক। আর মুসলমানদের ক্ষেত্রে অমিত শাহ নামে তাদের যে মোদির দ্বিতীয় ব্যক্তি, তার স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েক বছর আগে তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন এরা কীট পতঙ্গ, কীট, হ্যাঁ, এবং এদেরকে সাগরে ফেলে দেওয়া হবে। ফলে এই হচ্ছে পরিস্থিতি। এতে ভারতেরও অনেক মানে শুভবুদ্ধি সম্পন্ন লোক এটাতে উদ্বিগ্ন। এই ক্ষেত্রে আপনি যদি অনুমতি দেন, আমি ভারতের অর্থমন্ত্রী তার স্বামীর কথা বলবো। আপনি কি নির্মলা সীতারামের হাজব্যান্ড, তিনি কি বলছেন? তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ। আর তিনি বলছেন মোদির নীতি যদি সফল হয়, এবার যদি মোদি আবার মানে মোদি চাচ্ছেন এবারে 543-এর ভিতরে উনি 400 আসন চাচ্ছেন, যাতে সংবিধান সংশোধন করতে পারেন। কি করবেন সেটা এখনো উল্লেখ করেননি, কিন্তু সমস্ত লক্ষণ হচ্ছে ভারতকে আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে, সেকুলারিজম বাদ দিয়ে দেওয়া হবে, রাষ্ট্রধর্মকে সেখানে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম একজন করে গেছেন ইসলাম, এখনও সেটা বহাল আছে। যাই হোক, তো বাংলাদেশে এটা বহাল থাকলেও মানে আনুষ্ঠানিকভাবে হিন্দুদের প্রতি রাষ্ট্র বৈষম্য না, রাষ্ট্র বৈষম্য করে না। কিন্তু আপনি গত 15 বছরে এই যে বর্তমান সরকার আসার পরে আপনি যদি বাংলাদেশের পরিসংখ্যান দেখেন, এই 15 বছরে রাষ্ট্রের সর্বক্ষেত্রে মানে মানে বিশেষ করে হিন্দুদেরকে বিপুল পরিমাণে চাকরি বাকরি দেওয়া হচ্ছে। না, সেটাই তো তার মানে যদিও মুসলমান বা খ্রিস্টান, আপনি একটি দেশের নাগরিক এবং আপনি যোগ্য এবং আপনার যোগ্যতা অনুসারে আপনাকে সেটাই যোগ্যতা সম্পূর্ণ জায়গায় বসানো হয়েছে। সেটাই তার মানে হচ্ছে যে বাংলাদেশে যদিও রাষ্ট্রধর্ম কেতাবে আছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা করা হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে কি এদেরকে চাকরি বাকরি। কিছু কিছু ঘটনা হয় বাংলাদেশে, মাঝে মাঝে হয়, সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু ভারতে যদি সাম্প্রদায়িকার উত্থান ঘটে, সাম্প্রদায়িকতার, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও ভিসিয়ে তুলবে। এবং আরেকটা কি জানেন, বাংলাদেশে যদি 2-4টা ছোটোখাটো সাম্প্রদায়িক ঘটনা হয়, এটা ভারতের বিজেপির পক্ষে যাবে। তারা এটাকে ইউজ করে আরও বেশি মানে অত্যন্ত আগ্রাসী নীতি নিতে পারবে মুসলমানদের বিরুদ্ধে। ফলে নানা কারণে ভারতের গণতন্ত্র বিপন্ন, ভারতের সেকুলারিজম বিপন্ন, এবং ভারতের নীতির কারণে পার্শ্ববর্তী দেশগুলো যে আমরা যে একটা সেকুলার হতে চাই, মানে এই আরও সেকুলার আচরণ করতে চাই, অগ্রসর হতে চাই, একটা শান্তিপূর্ণ উপমহাদেশ আমরা চাই, সেটা প্রচণ্ড হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আমি এখন একটু প্রসঙ্গের পরিবর্তন করে চলে আসবো ডেমোক্রেসি, গণতন্ত্র, স্বাধীনতা এবং বিশ্বব্যাপী ভারতের ইলেকশনের যে প্রভাব, এবং গণতন্ত্র কি আসলে হুমকির মুখে। অনেকেই স্বীকার করেন, আমি নিজেও মনে করি যে বিশ্বের সবচেয়ে বড় সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত, এবং এটির উপরে চোখ রাখে অন্যান্য গণতান্ত্রিক দেশ এবং তার নাগরিকরা। এটি কি এখন হুমকির মুখে কিনা? আমি শফিকুর রহমান আপনার কাছে যাব। নিশ্চয়ই হুমকির মুখে। এটা শুধু ভারতের জন্য না, একই জিনিস আমরা আমেরিকার ভেতরে দেখছি, একই জিনিস আমরা ইউরোপে বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা ইউক্রেন এবং এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, মানুষের স্বাধীনতা যেটা ব্যক্তিগত অধিকার এবং রাষ্ট্রীয় অধিকার, যেটা আমরা গাজায় দেখেছি যে ইসরায়েলের যে অত্যাচার এবং অন্যায় রকম আক্রমণ হচ্ছে, এইসব একটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি।
সেই টেন্ডেন্সি থেকে গণতন্ত্রের যে একটা ভিত্তি, ব্যক্তিগত মানুষের অধিকারের যে ভোট দেওয়ার এবং মতামত দেওয়ার যে ভিত্তি, সেই ভিত্তি চ্যালেঞ্জ হচ্ছে। কাজে সেটা পৃথিবীতে সব জায়গায় একটা বড় রকম চ্যালেঞ্জের মতো আমরা এই পর্যায়ে, এই যুগে, এই আগামী 5-7-10 বছর হয়তো এটা চলবে, কতদিন চলবে আমি জানি না। ইতিহাসে আমরা দেখছি যে এটা পরিবর্তন করে আবার অন্যরকম আসে, আবার অন্যরকম পরিবর্তন হয়। আমরা এই বিভিন্ন ইউনিভার্সিটিতে আমেরিকার ভেতরে যে আন্দোলন দেখছি, এইগুলো ডেমোক্রেসিতে কতখানি হেল্প করবে কি বাধা দেবে, এগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার এবং বোঝা দরকার যে এই ন্যাশনালিজমের জাতীয়তাবাদী যে আন্দোলনের মুখে এই ছোট ছোট এই আন্দোলনগুলো কত রকম ভাবে হেল্প করবে। আমি আরেকটা জিনিস ভারত সম্পর্কে একটা বলতে চাই যে ভারতে এখন একটা টেন্ডেন্সি হয়েছে কনভার্সন, হিন্দুতে অন্য খ্রিস্টান থেকে হিন্দু হওয়া, মুসলমান থেকে হিন্দু হওয়া, বৌদ্ধ থেকে হিন্দু হওয়া, এরকম একটা আন্দোলন চলছে। এবং গত 2021-এ 32 জন মুসলমান হিন্দু করা হয়েছে, 209 জন খ্রিস্টানকে হিন্দু করা হয়েছে। এই যে একটা কনভার্সন মুভমেন্ট চলছে, এগুলো গণতন্ত্রের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের সাধারণ উদ্দেশ্য এবং আনন্দের বিরুদ্ধে, তাদের মতামতের বিরুদ্ধে যাচ্ছে। কাজেই এই জাতীয়তাবাদী আন্দোলন সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে এবং একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে আমরা সবসময় দেখতে পাচ্ছি, এবং ডেমোক্রেসির জন্য একটি হুমকি বলে আপনি মনে করেন? একটা হুমকি বলে, বিশ্বব্যাপী, শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, বিশ্বব্যাপী ডেমোক্রেটিক প্রসেস যেটি আমরা জানি সেটি একটি হুমকির মুখে। আমি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে যাব, এবং আমাদের সময় কম। দুটি জিনিস, বিজেপি বলে থাকেন তারা মুসলমান বিদ্বেষী কোনো কাজ করছেন না, কিন্তু তাদের পদক্ষেপ বলছে তাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে মুসলমান বিদ্বেষী, তাদের নিজস্ব সিটিজেনের বিদ্বেষী, এবং তার মাধ্যমে তারা শক্ত একটি অবস্থানে যেতে চান, মানুষের প্রতিহিংসা জাগিয়ে তুলে। এটি আমরা বরাবরই দেখছি। তারা বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন কথা বলে থাকেন, বিভিন্ন আইন করছেন যেটি আসলে তাদের মাইনরিটি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে যায়, এবং এই কাজগুলির মাধ্যমে তাদের প্রতিবেশী দেশগুলির সাথে খুব একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে না। কারণ প্রতিবেশী দেশের সরকার যদিও তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছেন, সাচ এজ বাংলাদেশ, সাধারণ মানুষের সহানুভূতি কিন্তু ইন্ডিয়ার প্রতি থাকে না যখন তারা এরকম কার্যক্রম দেখে থাকেন। কাজের এবং কথায় কখনো আমরা মিল দেখি না। বিজেপি গভর্নমেন্ট উইথ দ্য মুসলিম হেডিং, এই যে কথাটা আমরা শুনে থাকি। সম্প্রতি সময় গাজার যে ইস্যু হলো, এই ইস্যুতে আমরা দেখছি একটা জেনোসাইড চলছে, বিশ্বব্যাপী নিন্দার ঝড় চলছে। আমরা জানি জায়নিজমের সবচেয়ে বড় সমর্থক এখন না, অনেক দিন আগে থেকে 50 দশক থেকে আমেরিকান প্রশাসন। এটি নতুন কোনো কথা নয়। বাইডেন সে পথে যাচ্ছেন একেবারে নগ্নভাবে, কিন্তু আমরা বিজেপি অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে কোনো শব্দ শুনি নেই, সহানুভূতির কথা শুনি নেই জেনোসাইডের পক্ষে, বরঞ্চ তারা এটিতে উস্কে দিচ্ছেন কিছু কর্মকাণ্ড করে। কিন্তু ইন্ডিয়ার কমপ্লিট ইকোনমি ডিপেন্ড করে, কমপ্লিট বলবো না, একটি বৃহত্তর অংশ ডিপেন্ড করে তাদের ফরেন রেমিটেন্স ফ্রম দ্য মিডল ইস্ট, যার ফলশ্রুতিতে আমরা দেখছি কেরালাতে কেরালা প্রদেশ সবচেয়ে বেশি আর্ন করে থাকে মিডল ইস্ট থেকে তাদের ইনকাম। কেন এবং এটি আসলে কি বোঝায়? মধ্যপ্রাচ্যে প্রায় জনসংখ্যার শতকরা 90 জনের বেশি মুসলমান, কোনো কোনো দেশে শতকরা 100%। সেইখানে ভারত থেকে যে জনসংখ্যা নেই, মুসলমান তো আছে কিন্তু বেশিরভাগ নন মুসলিম ভারত থেকে নিচ্ছে। সেখান থেকে ভারত একটা বিপুল অর্থ আয় করছে। ভারতের বিপুল এক্সপোর্ট আর্নিং ওইসব দেশ থেকে হয়। তারপরেও এত কিছু সত্ত্বেও রিসেন্টলি সম্ভবত আবুধাবিতে ভারতের বাইরে সবচেয়ে বড় হিন্দু মন্দির সরকারি পৃষ্ঠপোষকতায় সেখানে বিশাল জায়গা দিয়ে তাকে করতে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও এই যে গাজায় গণহত্যা চলছে, এর বিরুদ্ধে তো একটি শব্দ তারা উচ্চারণ করেনি, বরং ইসরায়েলের সাথে তারা সম্পর্ক আরও জোরদার করছে, এবং ইসরায়েলে ওই প্যালেস্টাইনের যে কাজকর্ম করতে সেগুলার থেকে তো এখন তারা টোটালি বাদ দিয়ে দিচ্ছে। সেই শূন্যতা পূরণ করার জন্য ভারত এখন সেখানে মানে লোক সাপ্লাই করার যে এগ্রিমেন্ট করেছে, তাদের কিছু অলরেডি পাঠিয়েছে, আরও পাঠানো শুরু করবে। তো এইটা একটা অত্যন্ত খারাপ জিনিস সেখানে হলো। আর আপনি যেটা বললেন যে ভারতে গণতন্ত্র যে গণতন্ত্র বিপন্ন হলে সব রাষ্ট্র, ভারত নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং মানে ধরা যাক ভারত ওই যে অর্থমন্ত্রীর হাজব্যান্ড প্রভাকর আর একটা উল্লেখযোগ্য
উল্লেখযোগ্য কথা বলেছেন। ভারতের ভবিষ্যৎ 100 বা 200 বছর পিছিয়ে যেতে পারে। অ্যাগেইন আমি এটা বলবো যে ভারত পিছিয়ে গেলে আমাদের এত অবশ্যই কোনো দেশ পিছিয়ে গেলে আমরা কোনো খুশি হব, খুশি হওয়ার কথা না, কারণ ভারত পিছিয়ে গেলে এটা বাংলাদেশকেও ক্ষতিগ্রস্ত করবে। ভারত যদি একটা উজ্জ্বল আলোর মতো ছিল, তৃতীয় বিশ্বের জন্য একটা দরিদ্র দেশ, সদ্য স্বাধীন একটা রাষ্ট্র, সেকুলারিজম, মাল্টিকালচারালিজম, গণতন্ত্র অনুসরণ করে চলেছে। তৃতীয় বিশ্ব অন্য জায়গায় যারা ডিক্টেটরশিপ চালু করেছিল স্বাধীন হওয়ার পরে, তাদের জন্য একটা নেহরুর ভারত, গান্ধীর ভারত একটা বিকন লাইট, আলোকবর্তিকা ছিল যে এটা হতে পারে। সেইটা যখন নির্বাপিত হয়ে যাচ্ছে তখন চারিদিক অন্ধকারে নিমজ্জিত হবে এবং এর প্রভাব ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তারা পার্শ্ববর্তী দেশগুলোকে কেবল কলোনাইজ করার বা প্রভাবিত করার চেষ্টা করবে তা না, এরপরে বিশ্বব্যাপী ও আলোকটা নির্বাপিত হয়ে যাবে। তবে এবং আরেকটা ভারতের সেটার জন্য আপনি আমি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ আছে। ভারত হয়তো এই অর্থমন্ত্রীর হাজব্যান্ড এবং আরও অনেকে, প্রফেসর অমর্ত্য সেনের আগে আশঙ্কা প্রকাশ করছেন ভারত যদি এই ধরনের নীতি অব্যাহত রাখে, হিন্দুত্ববাদী নীতি, তাহলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে এবং হিন্দুত্ব, হিন্দি ভাষা এইটা করে অন্যান্য প্রদেশগুলোতে এক ধরনের প্রাদেশিকতা উস্কে দিচ্ছে। পশ্চিমবঙ্গে এক ভদ্রলোক, নাম ভুলে গেছি, তিনি ভূমিপুত্র আন্দোলন শুরু করেছেন, বেঙ্গল ফর বেঙ্গলিজ। তো এই ধরনের অন্যান্য অঞ্চলে এটা ছড়াচ্ছে। ফলে ভারত ডিস্টেবিলাইজ হোক, কোনো সৎ মানুষ এটা চায় না। বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র হোক বা অন্য কোনো দেশ সাম্প্রদায়িক নীতি অনুসরণ করুন, এটা চায় না। আমরা সকলে চাই সকল সম্প্রদায়ের সমস্ত অধিকার ভিত্তিতে গণতন্ত্র সমুন্নত রেখে সকল দেশ ধর্ম নিরপেক্ষতার নীতি অনুসরণ করুক, মানবতার নীতি অনুসরণ করুক এবং ভারতের যে বিকন লাইট ছিল সেটা যেন নির্বাপিত না হয়। কিন্তু মোদির ভারত এই নির্বাপনের পথে চলেছে বলে একবারে স্পষ্ট তার উচ্চারণ থেকে, তাদের নীতি থেকে। সৈয়দ মহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর শফিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিতে হচ্ছে, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এই ইলেকশনের পরবর্তীতে আমাদের একটি ফলো আপ অনুষ্ঠান আমরা করব, যেখানে আপনারা দুজনে আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানের পরিশেষে শুধু আমি এটুকুই বলতে চাই, চরম ডানপন্থীদের ভবিষ্যৎ দেশের জন্যে, তাদের নিজেদের জন্যে কখনোই ভালো হয়নি। ইতিহাস তার সাক্ষী। আপনারা দেখুন হিটলারের পরিণতি, আপনারা জানেন মুসোলিনির পরিণতি কী হয়েছিল, এবং চরম ডানপন্থী যারা ছিলেন তারা তাদের জনগণের জন্য কী পরিমাণ ভোগান্তি এনেছিলেন শুধু একটি কথা বলে। তারা ক্ষমতায় থাকতে চান, তাদেরকে বুঝিয়েছিলেন যে আমরাই সবার সবচেয়ে শ্রেষ্ঠ, উই আর দ্য বেস্ট। পরিণতি কিন্তু খুব কারোরই ভালো হয়নি। আমরা আশা করব মোদী সরকার সঠিক পদক্ষেপ নিন, অথবা ইন্ডিয়ার জনগণ সঠিক সরকার নির্বাচিত করুন, যার ফলে শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া নয়, বিশ্বের ভারত প্রতিষ্ঠিত থাকবে একটি লাইট অফ বিকন, আশার আলোর বর্তিকা হিসাবে। সেটি আমরা কামনা করি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।